আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলে হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা। মোসাদ প্রধানের যে প্রস্তাব সরাসরি নাকচ করে দিল হামাস। আল আকসা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত 4। ইসরায়েলের ফিলিস্তিনি নির্মূল কৌশল, জাতিসংঘের সতর্কবার্তা, যোদ্ধাদের যে ভয়ঙ্কর নির্দেশনা দিল হামাস। ব্যর্থতার অভিযোগে উত্তর কোরিয়ায় 30 সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড। ইসলামাবাদে কেন সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করছে শাহবাজ সরকার। আসামে বিদেশি চিহ্নিত করে বন্দি শিবিরে পাঠানো হল 40 মুসলমানকে। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। পশ্চিমবঙ্গে মোমবাতি জ্বালিয়ে আবারও রাত দখল। এবং সর্বশেষে বাইডেন মোদির ফোনালাপ নিয়ে নতুন তথ্য, কেন শেখ হাসিনাকে ভারত না পারছে গিলতে, না পারছে ওগরাতে। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। গত 25 আগস্টের পর ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক বাহিনীর ধারণা অনুযায়ী প্রায় 70টি রকেট উৎক্ষেপণ করেছে তারা। দুপুরের পরেই 50টি রকেট সাইরেন বন্ধ হয়ে গেছে। রকেট ছোড়ার সংখ্যা স্পষ্ট করতে আইডিএফের প্রায় 90 মিনিট সময় লেগেছিল। অথচ গত সপ্তাহে প্রতিদিন গড়ে 20টিরও কম রকেট হামলা করেছিল। এতে লেবাননের প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে ইসরায়েলের হুমকি আরও বৃদ্ধি পেয়েছে। উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা এলাকায় তারা সরাসরি আঘাত করেছে। এছাড়া অন্যান্য স্থানেও আঘাত হেনেছে। কোনো স্থানে আঘাতের কারণে আগুন ধরার মতো ঘটনাও ঘটেছে। এদিকে অবরুদ্ধ গাজার ফিলাডেলফি করিডোর নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নেয়ার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। একজন শীর্ষ নেতা বলেন, বার্নেয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে ইসরায়েলি বাহিনীকে চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে সরিয়ে নেওয়া হবে, যা হামাসের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। হামাস চায় যে দখলদার বাহিনী প্রথম পর্যায়েই ফিলাডেলফি করিডোর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করুক, কারণ চুক্তির দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কোনো নির্ভরযোগ্য গ্যারান্টি নেই। যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছে, যা সম্ভবত এ সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। যদিও নেতানিয়াহু করিডোরটির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে অবিচল। নেতানিয়াহুর কার্যালয় অবশ্য এ তথ্য অস্বীকার করেনি, তবে জানিয়েছে যে ইসরায়েলি মন্ত্রিপরিষদ এখনও চুক্তির দ্বিতীয় পর্যায়ের কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বাধ্য নয়। এই প্রেক্ষাপটে একটি মিশরীয় বলেছে, নেতানিয়াহু কেবল নিজের স্বার্থেই ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে প্রস্তুত। মিসরের সাম্প্রতিক মনোযোগ নেতানিয়াহুর প্রেস কনফারেন্সের প্রতি ছিল, যেখানে তিনি মিশরকে ফিলাডেলফি করিডোর সম্পর্কে প্রচারের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন, যা মিশরীয়দের পক্ষ থেকে যথেষ্ট আপত্তিকর মনে হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার আল আকসা হাসপাতালের কাছে তাঁবুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 4 জন নিহত হয়েছে। আল আকসা হাসপাতালের কাছে অস্থায়ী তাঁবুতে বাস্তুচ্যুত লোকেরা বসবাস করতেন। সেখানেই হামলা চালিয়েছে ইসরায়েল। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আল মাওয়াসিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এই অঞ্চলটিকে পূর্বে ইসরায়েলি বাহিনী মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল। এই হামলায় 1 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। ইসরায়েলের চলমান আগ্রাসনের কারণে পশ্চিম তীরেও গাজার মতো বিপর্যয়ের পুনরাবৃত্তি ঘটতে পারে বলে গুরুতরভাবে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। ইসরায়েলের চলমান আগ্রাসনে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গাজার সহিংস সংঘাত পশ্চিম তীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, যা ইতোমধ্যেই ইসরায়েলি দখলে থাকা ভূখণ্ডে ফিলিস্তিনিদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে। আলবানিজি বলেন, ইসরায়েলের গণহত্যামূলক সহিংসতা গাজা থেকে বেরিয়ে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, আর এই পরিস্থিতি সৃষ্টি করা ইসরায়েলের একটি বৃহত্তর কৌশলের অংশ। তিনি বলেন, দখলদার ও যুদ্ধবাজ ইসরায়েল একই সঙ্গে গাজা এবং পশ্চিম তীরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা একটি সামগ্রিক নির্মূলকরণ, প্রতিস্থাপন এবং আঞ্চলিক সম্প্রসারণ প্রক্রিয়ারই অংশ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে দীর্ঘদিন ধরে যে ছাড় দিয়ে আসছে, তার প্রেক্ষিতেই ইসরায়েল অধিকৃত ভূখণ্ডকে ফিলিস্তিনি মুক্তকরণে সক্ষম করছে। এর ফলে ফিলিস্তিনিরা ক্রমশ ঝুঁকির মধ্যে পড়ছে উল্লেখ করে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ফিলিস্তিনিরা এখন এমন এক শক্তির করুণার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যারা কিনা তাদেরকেই একটি জাতীয় গোষ্ঠী হিসেবে নির্মূল করার অপচেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের এ কর্মকর্তা কথাগুলো এমন সময় বললেন, যখন গাজা এবং পশ্চিম তীর উভয় স্থানেই ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রতিরোধ যোদ্ধাদের নতুন নির্দেশনা দিয়েছে হামাস। দলটির মুখপাত্র আবু উবায়দা এক অডিও বার্তায় বলেছে, যদি কোনো বন্দীর কাছে ইসরায়েলি সেনারা চলে আসে, তাহলে যেন ওই বন্দীকে গুলিকে করে হত্যা করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত জুনে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে
4 বন্দীকে জীবিত উদ্ধার করেছিল ইসরায়েল, কিন্তু 4 জনকে উদ্ধার করতে তারা হত্যা করেছিল 275 জন ফিলিস্তিনিকে। আর নুসেইরাতের এ ঘটনার পরই যোদ্ধাদের বন্দীদের হত্যার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন আবু উবায়দা। এদিকে অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় সরকারি 30 কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া। ভয়াবহ বন্যা ও ভূমিধস থেকে সাধারণ মানুষের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য এসব কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। উত্তর কোরিয়ায় বন্যায় 1000-এর বেশি মানুষ মারা গেছেন। এ ঘটনার পেছনে সরকারি কর্মকর্তাদের ব্যর্থতার অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এছাড়া এসব কর্মকর্তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে দুর্নীতি এবং দায়িত্বে অবহেলা করা হয়েছে। গত মাসের শেষ দিকে এসব কর্মকর্তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে কোন কোন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে বন্যায় শত শত মানুষের মৃত্যুর বিষয়টি অস্বীকার করেছেন প্রেসিডেন্ট কিম। দক্ষিণ কোরিয়ার এ দাবিকে মিথ্যা প্রোপাগান্ডা বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করছে ক্ষমতাসীন শাহবাজ সরকার। এরই মধ্যে পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। রাজধানী শহরটিতে আগামী সপ্তাহে সমাবেশের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। যদিও শাহবাজ সরকারের দাবি পিটিআইকে লক্ষ্য করে নয়, বরং মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিলও উত্থাপন করা হয়েছে। পাকিস্তান জুড়ে বিভিন্ন দাবিতে আন্দোলন চলছে, তবে পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে এ মুহূর্তে দেশটির বিভিন্ন শহরে ধারাবাহিকভাবে বিক্ষোভ সমাবেশ করছে তাঁর সমর্থকরা। আগামী সপ্তাহে ইসলামাবাদেও সমাবেশের ডাক দিয়েছে দলটি। ইমরানের দল যখন বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, ঠিক তখন রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধের পরিকল্পনা করছে সরকার। এদিকে গত মাসে দেশজুড়ে সন্ত্রাসী হামলার উল্লম্ফন দেখেছে পাকিস্তান। দেশটির এক প্রতিবেদনে বলছে, আগস্টে পাকিস্তানে মোট 60টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অন্যদিকে অনুমতি ছাড়া পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না দেশটির সরকারি কর্মীরা। সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে পাকিস্তান সরকার এ পদক্ষেপ নিয়েছে। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের 40 জন বাংলাভাষী মুসলমানকে বিদেশি বলে চিহ্নিত করে বন্দি শিবিরে পাঠানো হয়েছে। গত প্রায় 1 মাসে 3 দফায় বরপেটা জেলার ওই বাসিন্দাদের বিদেশি হিসেবে চিহ্নিত করেছে ওই রাজ্যের ফরেনার্স ট্রাইব্যুনাল। এদের মধ্যে 9 জন নারী আছেন, যার পরিবার দাবি করছে তিনি যে ভারতেরই নাগরিক তা এক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পরে ভারত সরকারের স্বীকৃতি পেয়েছে। বিদেশি চিহ্নিতকরণের যে ট্রাইব্যুনাল আছে আসামে, সেখানে হাজির করানোর পরে তাদের সবাইকে গেয়ালপাড়ার মাতিয়ায় চিহ্নিত হওয়া বিদেশিদের জন্য যে ট্রানজিট ক্যাম্প আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। ওই ট্রানজিট ক্যাম্পটি ভারতের সবথেকে বড় ডিটেনশন সেন্টার, যদিও এটির নাম পরিবর্তন করে এখন ট্রানজিট ক্যাম্প রাখা হয়েছে। এদিকে রাতের আলো নিভিয়ে প্রতিবাদে নামল ভারতের পশ্চিমবঙ্গবাসী। তবে এই অন্ধকার ভয়ের নয়, সাহস জোগানোর। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নারী ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায় বিচার চেয়ে রাত দখলে নামল রাজ্যবাসী। গত 14 আগস্ট রাত দখলে নেমেছিল নারীরা, কিন্তু প্রতিবাদের নিরিখে তাকেও যেন হার মানাল বুধবারের রাত। কলকাতা থেকে বহরমপুর, বাঁকুড়া থেকে দক্ষিণ 24 পরগনা, আলো নিভিজে প্রতিবাদ রাজ্যবাসীর। রাত 9টা থেকে 10টা রাস্তার আলো, ঘরের আলো, ফ্ল্যাটের আলো, দোকানের আলো নিভিয়ে মোমবাতি ও প্রদীপ হাতে রাস্তায় নামলেন অসংখ্য মানুষ। কেউ আবার মশাল জ্বালিয়ে এগিয়ে চলেছেন সামনের দিকে। সব মানুষের এক স্বর, জাস্টিস ফর আরজিকর। তবে 1 ঘণ্টার এই সময়সীমা নির্দিষ্ট থাকলেও 10টা পেরিয়েও চলল আলো নিভিয়ে প্রতিবাদ। রাত যত গড়িয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা তো বেড়েছে। গান, কবিতা আবৃত্তির পাশাপাশি চলল স্লোগান। কোথাও দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান, কোথাও আবার দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে সোচ্চার হয়ে উঠল আকাশ বাতাস। এমনকি কলকাতার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে রাজভবন আলো নিভিয়ে প্রতিবাদ জানালো সেখানেও। আর যারা ঘর ছেড়ে বেরোতে পারেননি তারা বাড়িতেই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলেন। অন্যদিকে গত 27 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেন। পরে ভারতের পররাষ্ট্র দফতর এবং মোদী নিজেও দাবি করেন এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। তবে এর একদিন পর হোয়াইট হাউসের প্রচারিত বিবৃতিতে বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ ছিল না। এ নিয়ে ভারতের দাবি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মোদি বাইডেনের ফোনালাপে বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছিল। সংবাদ মাধ্যমটির দাবি, এক সংবাদ সম্মেলনে জন কির্বি জানান, টেলিফোনে আলাপকালে প্রেসিডেন্ট বাইডেন ও প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমি বলতে চাচ্ছি, প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে তার অব্যাহত উদ্বেগ স্পষ্ট করেছেন। প্রসঙ্গত ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন
ও তার দেশ ছাড়ার ঠিক দিন 15 আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সম্পাদকীয়র শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। বিগত 1.5 দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমার্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূল ধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে, সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল। ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার ঠিক 2 সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে, বা বলা ভালো, হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে, দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না, এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি। টাইমস অফ ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক। আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেকবক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে। ফলে ভারতকে এখন তড়িঘড়ি করে সে দেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে। দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা। পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার, এটাও বোঝা যাচ্ছে খুব ভালোভাবেই। সে বাস্তবতা থেকেই বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর জামায়াত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠছে। তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে। এই সংকটের মুহূর্তে সে বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব, সেটাও ভারতের আরেকটা বড় দুশ্চিন্তা। এবং সর্বোপরি গোদের ওপর বিস্ফোরার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ 1 মাস হল ভারতের মাটিতেই অবস্থান করছেন। কর্মকর্তারাই এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে, না পারছে ওগড়াতে।